গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে মাধ্যমিক যে টেস্ট পেপার পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ থেকে যে টেস্ট পেপার তোমাদের দেওয়া আছে সেই টেস্ট পেপার থেকে 386 পেজের অঙ্ক করব। 386 পেজে কেশবপুর হাই স্কুলের অঙ্ক করব। তা এখানে আমরা প্রথমে পাটিগণিত বীজগণিতের অঙ্ক আগের ভিডিওতে আমরা আপলোড করেছি। আজকে জ্যামিতি থেকে শুরু করব। দেখো 9, 10, 11 এই তিনটে নাম্বারে জ্যামিতি থাকে। 9 নাম্বারে দুটো উপপাদ্য থাকে, যে কোনো একটি তোমাকে লিখতে হয়। 10 নাম্বারে দুটো এক্সট্রা বা রাইডার থাকে, সে যে কোনো একটি লিখতে হয়। 11 নাম্বারে সম্পাদ্য মানে কনস্ট্রাকশন যে কোনো একটি করতে হয়। তা জ্যামিতিগুলি প্রথম 9 নাম্বারে যে উপপাদ্য তোমাদের উপপাদ্য যে আছে সেখান থেকে দিয়েছে। 9 নম্বর 1-এ দিয়েছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তা খুব ইম্পর্ট্যান্ট উপপাদ্য এটা। তা এটা উপপাদ্য তোমাদের বইতে 38-এ উপপাদ্য 38। 2 নম্বরে দিয়েছে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ পরস্পরের লম্বভাবে থাকে। এটা উপপাদ্য 40 স্পর্শক থেকে দিয়েছে। তা দুটো উপপাদ্য ইম্পর্টেন্ট, দুটো উপপাদ্য তোমরা অবশ্যই স্টাডি করবে। 10-এর দাগের রাইডার যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। ত্রিভুজ এবিসি এর এ সমকোণ এবং বিপি এবং সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো 5bc² = 4bp² প্লাস cq²। ঠিক আছে, এটা প্রয়োগ থেকে দিয়েছে। এটা তোমরা তোমাদের বইতে 288 পেজে প্রয়োগ 6 করে দেওয়া আছে, এটাও তোমরা বই থেকে স্টাডি করতে পারবে। তারপরে 2 নম্বরে দিয়েছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোণ চারটির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ থেকে দিয়েছে, এটা 168 পৃষ্ঠা প্রয়োগ 9 তোমাদের বইতে করে দেওয়া আছে। তাহলে এই চারটে জ্যামিতি সম্বন্ধে তোমরা জানতে পারলে। এগুলি পরপর এগুলি স্টাডি করে তোমরা খাতায় লিখে অভ্যাস করবে। তাহলে 11 নম্বরে দিয়েছে দুটো কনস্ট্রাকশন, একটা 7 সেন্টিমিটার বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। আর 2 নম্বরে দিয়েছে অন্তবৃত্ত অঙ্কন করে সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় হচ্ছে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করো। এই ছিল 9, 10, 11-র জ্যামিতি। তা জ্যামিতি উপপাদ্য তোমাদের স্টাডি করতেই হবে, বই দেখে পড়বে যেগুলি ইম্পর্টেন্ট। যেরকম এখানে উপপাদ্য 38-এরটা বললাম, উপপাদ্য 40-এরটা বললাম, আর প্রয়োগের যে দুটো নাম্বার বললাম সেগুলো তোমরা একটু দেখে অভ্যাস করবে। আর সম্পাদ্য 12 থেকে আছে ত্রিকোণমিতি। 12-তে 3টে ত্রিকোণমিতি দেওয়া হয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে প্রথম যে 12 নম্বরে 12-র 1-এরটা কি দিয়েছে, যদি cos θ = x root x² y² হয়, তবে প্রমাণ করো যে x sin θ = y cos θ। তাই এটা ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে দিয়েছে। দেখো cos θ-র ভ্যালু দিয়েছে। cos θ যখন ভ্যালু দেওয়া থাকবে তোমরা সবসময় কি করবে, sin θ-র মান বার করবে।
কেন? আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। তাহলে আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি। তাহলে এখানে কস থিটার মান দিয়েছে, আমরা সাইন থিটার মানটা বার করব। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই তাহলে সাইন থিটা কী হবে? সাইন থিটা হবে রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে রুট 1 মাইনাস কস থিটার মানটা লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটার হোল স্কোয়ার রুট, যে কোনো সংখ্যা রুটের হোল স্কোয়ার যদি হয় তাহলে এটার রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ওকে, তাহলে এবার আসছে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ক্যান্সেল হলো, রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, তাহলে ওয়াই বাই রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এই জায়গাটা কী হলো? রুট ওয়াই স্কোয়ারের রুট কি ওয়াই আর এক্স স্কোয়ার। তা আমাকে এইটা দেখাতে বলেছে। এবার দেখো আমরা সাইন থিটার মান কি পেলাম? ওয়াই রুট এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা পেলাম। আবার কস থিটার মান কী দিয়েছে আমাকে? দেখো এখানে সাইন থিটার মান পেয়েছি এটা, আর কস থিটার মান কী দিয়েছে আমাকে? এক্স রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কস থিটার মান। ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ওয়াই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু উল্টে যাবে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স, তাহলে এটা ক্যান্সেল। তাহলে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। তার মানে কি? সাইন থিটা বাই কস থিটা ওয়াই বাই এক্স, তাহলে ক্রসে গুণ করলে এটা এক্স দিয়ে সাইন থিটাকে গুণ, ওয়াই দিয়ে কস থিটাকে গুণ, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। ওকে, তাহলে কস থিটার মান বা সাইন থিটার মান যে মানটাই তোমাকে দেওয়া হোক না কেন, কস থিটা দিলে তুমি সাইন থিটার মান বার করতে পারছো, আবার সাইন থিটা দিলে তুমি কস থিটার মান বার করতে পারছো। তারপরে যা প্রমাণ করতে দেবে সেটা করতে পারবে। এরপরে আসছে কি 2 নম্বর অঙ্কটা। তাহলে 1 নম্বরটা হলো 12 দাগের 1 নম্বরটা করলাম, এবার 2 নম্বর। বারো থেকে 2 নম্বরে কি দিয়েছে? বারো থেকে 2 নম্বর যদি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 হয়, তবে ট্যান স্কোয়ার থিটার মান নির্ণয় করো। এটা মান নির্ণয় করতে দিয়েছে। ওকে, তাহলে ট্যান স্কোয়ার থিটার মানটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি জানি? আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, আবার এখানে দিয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা যোগ করে পাই সাইন স্কোয়ার থিটা কাটা গেল, 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস 1/2। ওকে, তাহলে 2 কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা 3/2, তাহলে কস স্কোয়ার থিটা কত আসছে? 3/2 বাই 2 সমান 3/4 কস স্কোয়ার থিটা।
এবার দরকার কি আমার দরকার হচ্ছে ট্যান স্কোয়ার থিটা মান বার করতে। এটা দিয়েছে, তাহলে এটা থেকে আমি জানি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তা আমরা তো কস স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম 3/4। এবার সাইন স্কোয়ার থিটার মান দরকার, সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা লিখলাম। তার মধ্যে কস স্কোয়ার থিটা 3/4, তাহলে সাইন স্কোয়ার থিটা কত 3/4 1, তাহলে সাইন স্কোয়ার থিটা 1 বিয়োগ 3/4, তাহলে 4 বিয়োগ 3 সমান সমান 1/4। তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত বেরোলো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। তাহলে সাইন স্কোয়ার থিটা 1/4 আর কস স্কোয়ার থিটা 3/4, তাহলে কত হলো 1/4 গুণ 4/3, 4 কাটা সমান সমান 1/3 অ্যান্সার। ট্যান স্কোয়ার থিটা 1/3, 12 থেকে 2 নম্বরটা। ওকে স্টুডেন্টস, এরপর আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দিয়েছে a প্লাস বি ইকুয়াল টু 90, তবে হয় দেখা যায় সেক্স স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার বি সেক্স স্কোয়ার এ ইন্টু সেক্স স্কোয়ার বি। তাহলে পুরো কোণ থেকে দিয়েছে a প্লাস বি ইকুয়াল টু 90 যখন দিয়েছে। চলো 3 নম্বর অঙ্কটা করি। তা 3 নম্বর দিয়েছে যদি a প্লাস বি ইকুয়াল টু 90, ঠিক আছে, তাহলে b ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ লিখতে পারবো। এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেক্স স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার বি এটা দিয়েছে। তা দেখাতে বলেছি, দেখাও যে বলে লেখা আছে, দেখাও যে সেক্স স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার বি ইকুয়াল টু সেক্স স্কোয়ার এ ইন্টু সেক্স স্কোয়ার বি, এইটা দেখাতে বলেছে। তা আমরা লেফট হ্যান্ড সাইড করছি, তাহলে সেক্স স্কোয়ার এ, তাহলে সেক্স স্কোয়ার 90 মাইনাস এ, এই যে বির ভ্যালুটা এখানে লিখলাম, তাহলে কি হলো সেক্স স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, সেক্স স্কোয়ার এ 1 প্লাস কস স্কোয়ার এ লিখতে পারি, 1 প্লাস সাইন স্কোয়ার এ লিখতে পারি। তাহলে এটা যোগ করলে কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এটা হয় যোগের লসগু করলে এটা আসবে। তাহলে কস স্কোয়ারে প্রথমে বসছে সাইন স্কোয়ারে, আর এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে বসছে কস স্কোয়ারে। তা সাইন স্কোয়ারে কস স্কোয়ারে কী হয় 1 বাই কস স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, এটা তাহলে 1 বাই কস স্কোয়ারে ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে, দুটোকে আলাদা করলাম। তাহলে কস স্কোয়ারে কী হলো সেক্স স্কোয়ারে, আর এটা কী হলো কোসেক স্কোয়ারে। তাহলে সেক্স স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার 90 মাইনাস বি লিখতে পারি, তাই তো। তাহলে a ইজ ইকাল টু 90 মাইনাস বি, তাহলে সেক্স স্কোয়ার এ ইন্টু সেক্স স্কোয়ার বি। রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করতে দিয়েছে আমাকে, এই যে ওকে। এই তিনটে ছিল আমাদের ত্রিকোণমিতির অঙ্ক। 13 নম্বরে যে অঙ্ক দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে।
প্রথমে দেখো, যে কোনো একটি অঙ্ক তোমাকে কষে দেখাতে হবে। 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 30 এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টটির উচ্চতা নির্ণয় করো। এটা দিয়েছে কোশ্চেনে। 11 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে। তাহলে আমরা ছবিটা আঁকবো। তাহলে প্রথমে 13 নাম্বার। তা প্রথমে 13 নম্বরের 1। তাহলে 11 মিটার উঁচু বাড়ির ছাদ, এটা ধরি বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের ঠিক আছে, ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ এইটা 30 ডিগ্রি এবং ল্যাম্পপোস্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটা, তাহলে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30। এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার পাদদেশের অবনতি কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার নাম দিচ্ছি এ বি, এটার নাম দিচ্ছি সিডি। তাহলে এইখানে এইটা কোণ তৈরি করলো, এটার সঙ্গে এটা হচ্ছে একান্তর কোণ, এটাও 30 ডিগ্রি হবে। আবার এটার সঙ্গে এটা একান্তর করে এটাও 60 ডিগ্রি হবে। এবার এখানে একটা নাম দিই, এটা নাম দিই এন, এটা পি। ঠিক আছে, তাহলে এবি আর সিডি, এবি হচ্ছে ল্যাম্পপোস্ট যার উচ্চতা দিয়ে দিচ্ছে কোশ্চেনে 11, আর সিডি এবি হচ্ছে বাড়ি যার উচ্চতা হচ্ছে 11 মিটার, আর সিডি হচ্ছে ল্যাম্পপোস্ট। তাহলে লিখি এখানে, মনে করি এবি ও সিডি যথাক্রমে বাড়ি ও ল্যাম্পপোস্ট। ঠিক আছে, এবি এর উচ্চতা 11 মিটার, সরি কত মিটার দিয়েছি, এটা 11 মিটার। এবি এটার উচ্চতা হচ্ছে 11 মিটার। ঠিক আছে, এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের সি বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি। এই বিন্দু থেকে ল্যাম্পপোস্টের পাদদেশের ডি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। এই কোশ্চেনে বলে দেওয়া আছে।
এবার অ্যাঙ্গেল পি এ সি সমান সমান একান্তর কোণ হচ্ছে কত, এইটা এ সি এন ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার এটা পি এ ডি, অ্যাঙ্গেল পি এ ডি সমান সমান একান্তর অ্যাঙ্গেল এ ডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, একান্তর কোণগুলি আমরা করে নিলাম। এবার দেখো এই এ বির উচ্চতা আমরা জানি কত, 11 মিটার। তাহলে এখান থেকে অঙ্কটা আমরা শুরু করব। তাহলে ত্রিভুজ এ বি ডি এর এ বি বাই বিডি ইকুয়াল টু tan 60। তাহলে এ বি কত, 11। তাহলে বিডি ইকুয়াল টু tan 60 হচ্ছে √3। তাহলে √3 বিডি ইজ ইকুয়াল টু 11। তাহলে বিডি কত, 11/√3। তাহলে দেখো এখানে বিডির মান পেয়ে গেলাম আমরা। এই বিডি আর সিএন এই দুটো সমান হবে। তাহলে সিএন ইজ ইকুয়াল টু বিডি 11√3 মিটার। তাহলে আমাকে ল্যাম্পপোস্টের উচ্চতা চেয়েছে, কোশ্চেনে। তা বলা আছে ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। তাহলে সিএন পেয়ে গেলাম আমরা। তাহলে এইখানে আবার এই ত্রিভুজে চলে যাব। ত্রিভুজ এ সিএন এর তাহলে কি আসছে, এএন বাই সিএন ইকুয়াল টু tan 30, তাই তো? এটা দেখো এএন বাই সিএন। তাহলে এএন এর মান আমরা পাচ্ছি, সিএন কত, 11√3 ইকুয়াল টু 1/√3। এই ঠিক আছে। তাহলে এখানে কি আসছে, এএন ইকুয়াল টু 11√3, নিচে আসছে √3। ওকে, না সরি, 11√3 ক্রসে গুণ হলে নিচে এটা √3 আছে। তাহলে 11/3 ইকুয়াল টু, এটা হচ্ছে এন এর মান 11/3 মিটার। ঠিক আছে, এটা ক্রসে গুণ হলো, তাহলে এটা উপরে উঠে গেল, এটা 11 আর √3 গুণ হলো, তাহলে এএন এর মান পেলাম। এবার দেখো এটার মান যদি আমাকে বার করতে হয়, তাহলে এবি থেকে এএন এর মান বাদ দিলে কার মান আসবে, এবি মাইনাস এএন ইকুয়াল টু আসবে কি, বিএন। তাহলে বিএন ইজ ইকুয়াল টু সিডি। তাহলে এবি কত, 11, এন কত, 11/3। তাহলে কত আসছে সিডির মান, 3 11 33 বিয়োগ 11/3, তাহলে 22/3। তার 7.13 মিটার। কার উচ্চতা, ল্যাম্পপোস্টের উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে, কোশ্চেনে বলেছে ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। ওকে, এবার দেখো আমরা 13 দাগের 2 নম্বরটা করব। এটি স্তম্ভের ছায়াদৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হয়, স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে 2 নম্বর অঙ্কটা করি আমরা। তেরো দাগের 2-টা। প্রথমে আছে স্তম্ভটা আঁকছি
মনে করো এটা একটা স্তম্ভ, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে, এই মনে করো এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কমে যদি 30 ডিগ্রি হয়, ছায়ার দৈর্ঘ্য 60 মিটার, মানে এটা 60 মিটার হচ্ছে। তার মানে এবি একটি স্তম্ভ, সিডি, তাহলে এইখানে 45 ডিগ্রি থেকে যখন 30 ডিগ্রি কমে যাচ্ছে তখন ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, এই কোশ্চেনে বলা আছে। তাহলে কি লিখি? মনে করি এবি একটি স্তম্ভ, ওকে। স্তম্ভের সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পায়, এই কোশ্চেনে বলেছে। সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইজিক্যাল টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে, সুতরাং সিডি হচ্ছে 60 মিটার, এই কোশ্চেনে বলা হয়েছে। এবার ফার্স্টে আমরা এই ত্রিভুজটা করব, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের এবিসি এর এবি বাই বিসি ইকুয়াল টু tan 45, তাহলে এবি বাই বিডি ইজ ইকুয়াল টু tan 45 এর মান কত? 1, তাহলে এবি ইজ ইকুয়াল টু বিডি লিখব, ঠিক আছে। আবার এবার কোন ত্রিভুজে? এবিডি, ত্রিভুজ এবিডি এর এবি বাই বিডি ইকুয়াল টু tan 30, তাহলে এবি, এখানে দেখো বিডি হচ্ছে কি, সরি এটা বিসি হবে, বিসি, এটা বিসি হবে, কেননা আমরা এই ত্রিভুজটা নিয়েছি। তাহলে বিডি ইজ ইকাল টু কি? বিসি প্লাস সিডি, বিডি ইজ ইকাল টু কি? বিসি প্লাস সিডি ইকুয়াল টু tan 30 মান কত? 1/√3, তাহলে এবি, এই যে বিসি আছে, বিসির বদলে আমরা এবি লিখব, আর সিডির মান হচ্ছে 60, 1/√3। আমার দরকার এবি, সেই জন্য এবিকে রাখতে হবে, ওকে। তাহলে এবি প্লাস 60 ইকুয়াল টু √3 এবি, তাহলে এবি মাইনাস, আচ্ছা এটাকে √3টাকে প্রথমে লিখি, √3 এবি ইকুয়াল টু এবি প্লাস 60, এটা লিখলাম। তাহলে √3 এবি মাইনাস এবি ইকুয়াল টু 60, এই। তাহলে এখান থেকে আমি কি করতে পারছি? এবিটা কমন নিতে পারছি, তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল টু 60, আমার এবির মান দরকার, তাহলে এবি ইজ ইকুয়াল টু কী আসছে? 60 √3 মাইনাস 1, এই আসবে। এবার এটাকে কী করবো আমরা? করণী, এই পোর্শনটাকে আমাকে করণী, 60 √3 প্লাস 1 বাই √3 প্লাস 1 √3 মাইনাস 1, তাহলে √3 প্লাস 1 দিয়ে লব হরকে গুণ করলাম,
তাহলে 60√3 + 1 আর নিচে কি আসছে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার 60√3 + 1 3 মাইনাস 1 তাহলে 60√3 + 1 বাই 2 এটা কেটে গেল তাহলে 60√3 + 1 এবার কোশ্চেনে √3 মান তোমাকে দিয়ে দেবে তা √3 মানটা কি 1 + 732 + 1 এইটা মান তাহলে এখানে 30 × 2.732 করবে তাহলে কত আসছে 0 3 × 6 3 × 9 3 × 7 21 এক হাতে 1 3 6 আর 2 3 × 21 এক হাতে 2 6 2 8 3 ঘর আগে তাহলে স্তম্ভটির উত্তর ছিল 1.960 মিটার এটা উত্তর ঠিক আছে দুটো অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সে যেটা সোজা মনে হবে সেটা তুমি করবে এরপরে দেখো 14 দাগের দিয়েছে পরিমিতি তা পরিমিতিতেও 3টে অঙ্ক দেওয়া থাকে যে কোনো 2টি অঙ্ক প্রত্যেকটা কিন্তু মান কিন্তু 4 করে আছে তা প্রথমে একটা ঘনকাকৃতি জলপূর্ণ ঘনকাকৃতি ট্যাঙ্ক থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে ট্যাঙ্কটির 1/3 অংশ জলপূর্ণ থাকে ট্যাঙ্কটির একটি ধার 1.2 মিটার প্রতি বালতিতে কত লিটার জল ধরে যখনই দেখবে লিটারের প্রশ্ন আসবে একটা জিনিস মনে রাখবে 1 ঘন ডেসিমিটার = 1 লিটার হয় তাহলে এখানে দেখো আমাকে ট্যাঙ্কটির একটি ধার ঘনকাকৃতি ট্যাঙ্ক বলেছে ঘনকাকৃতি ট্যাঙ্ক মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তার মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আয়তন তাহলে এখানে দিচ্ছে 1.2 মিটার তাহলে ডেসিমিটার করলে 12 ডেসিমিটার হবে তাহলে আমরা করব 14 দাগের ফার্স্ট অঙ্কটা তো এবার প্রথমে লিখব 14(1) ট্যাঙ্কটির একটি ধার 1.2 মিটার = 12 ডেসিম সুতরাং ট্যাঙ্কের আয়তন = ধারের দৈর্ঘ্যের হোল কিউব তাহলে 12 হোল কিউব ঘন ডেসিমিটার সুতরাং 12 × 12 × 12 ঘন ডেসিমিটার = 1728 ঘন ডেসিমিটার ঠিক আছে সুতরাং ট্যাঙ্কে জল ধরে সমান 1728 লিটার ঠিক আছে তাহলে ব্র্যাকেটে লিখবে 1 ঘন ডেসিমিটার = 1 লিটার এটা আমরা জানি এবার কোশ্চেনে বলেছে 64 বালতি যদি জল তুলে নেওয়া হয় তাহলে 1/3 অংশ জলপূর্ণ থাকে তাহলে সুতরাং জলপূর্ণ থাকে জল তুলে নেওয়া হয়েছে 1 বিয়োগ 1/3 অংশ = 2/3 অংশ হবে
3 একে 3, তার থেকে 1 বিয়োগ। এবার সুতরাং প্রশ্নানুসারে 2/3 অংশ সমান সমান কত বালতি? 64 বালতি। 64 বালতি জল তুলে নিয়েছে, তাহলে এত অংশ তুলে মানে এত অংশ সমান সমান 64 বালতি, তাহলে 1 অংশ সমান সমান কত? 64 গুণ 3/2, 2 দিয়ে এটা কাটলে 32 সমান সমান 96 বালতি। ঠিক আছে, তাহলে 1 অংশ মানে কি? চৌবাচ্চায় যা জল ধরে সেটা অংশ বলছে। চৌবাচ্চায় জল ধরে কত? 1728 লিটার। এবার কোশ্চেনে বলেছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। সুতরাং 96 বালতি 1728 লিটার, 1 বালতি 1728 বাই 96 লিটার। তাহলে 96কে 28 দিয়ে ভাগ করে দেখো কতবার যাবে? 1 বার। 6 হাতে 1 10, 7 8, 6 8 48, 8 হাতে 4 72 আর 4 76, তাহলে কত? 18 লিটার জল ধরে। তাহলে বালতিতে জল ধরে কত? 18 লিটার। এটা অ্যান্সার। ওকে, এরপরে আমরা আমাদের দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির থেকে একটা অঙ্ক দিয়েছি। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক 14-2। 14-2 নম্বরে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিপ্পল লেগেছে। 77 বর্গমিটার তিপ্পল লেগেছে। তাঁবুটি তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, ভূমিতলের ক্ষেত্রফল কত? তাহলে তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার মানে ক্ষেত্রফল দিয়েছে। তাহলে শঙ্কু আকৃতির তাঁবুতে তাহলে এটা পার্শ্বতলের ক্ষেত্র হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। ঠিক আছে, সুতরাং পাই আর এল ইজিক্যাল টু 77 বর্গ মিটার। তার তির্যক উচ্চতা বলে দিয়েছে, মানে তির্যক উচ্চতা 7 মিটার বলে দিয়েছে। তির্যক উচ্চতা মানে এল ইজিক্যাল টু 7 মিটার, এটা কোশ্চেনে বলেছে। তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু 7 ইকুয়াল টু 77, বা 7 ক্যান্সেল, আর ইজিক্যাল টু 77 বাই 22। তাহলে 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 7, তাহলে আর ইজিক্যাল টু 7/2 মিটার। এবার ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার, বর্গ একক। তাহলে পাই 22/7 আর আর এর মান হচ্ছে এইটা 7/2 হোল স্কয়ার, বর্গ মিটার হয়ে গেল। এককের জায়গায় লিখব, তাহলে 22/7 গুণ 7/2 গুণ 7/2 বর্গ মিটার। তাহলে 7 ক্যান্সেল, 11, তাহলে কত হচ্ছে? 77
বাই 2, 77কে 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণা 6, 1 17, 8 দুগুণা 16, 1 0.5 দুগুণা 10 বর্গ মিটার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত পেলাম? 38.5 বর্গ মিটার। এটা করলাম আমরা কত? 14 দাগের 2 নাম্বারটা করলাম। এবার আসবো আমরা 2 নাম্বারটা করেছি, সরি নাম্বারটা দিতে ভুলে গেছি। 2 নাম্বার 14 দাগের 3 নাম্বার একটা ঘনক থেকে দিয়েছে। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে মূল ঘনক মানে যে ঘনকটা কথা বলছে তার 50% কমিয়ে দিলে মূল ঘনক ও পরিবর্ত ঘনকের আয়তনের অনুপাতটা বার করতে বলেছে। গুড, তাহলে এটা করবো এখন 14 দাগের 3। 14 দাগের 3 নাম্বারটা, তা ঘনকের মূল ঘনকের আয়তন, ঘনক মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে কি বাহুর হোল কিউব করি। তাহলে x একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে, ধরি x কিউব ঘন একক লিখতে পারি, ঘন একক। এবার বলেছে প্রতিটি বাহুকে 10% কমানো হলো। তাহলে সুতরাং প্রতিটি বাহুকে 10% না, সরি 50% কমানো হলো। এখন বাহুর দৈর্ঘ্য হবে x মাইনাস x এর 50%। তাহলে x মাইনাস x গুণ 50-এর 100 সমান সমান 1/2। তাহলে x মাইনাস x বাই 2, তাহলে 2x মাইনাস x বাই 2 ইকুয়াল টু x বাই 2। এখন সুতরাং পরিবর্তিত ঘনকের আয়তন, পরিবর্তিত ঘনকের আয়তন হবে x বাই 2 হোল কিউব, ঘনকের হোল কিউব। তাহলে x কিউব বাই 8। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, এই কোশ্চেনে বলা হয়েছে। ওকে, তাহলে মূল ঘনকের কত? x কিউব ছিল, এখন হচ্ছে x কিউব 8 হয়েছে। তাহলে এটা কি আসবে? 8x কিউব ইজ টু x কিউব হবে, তাই তো? তাহলে x কিউব 8:1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাই বইতে এটাতে 8:7 দিয়েছে, এটা ভুল আছে, 8:1। তোমাদের বইতে দেখে নিও। এইটা হচ্ছে কোষে দেখি 4-এর পেজ নাম্বার 74-এ এই অঙ্কটা দেওয়া আছে, উত্তরটা মিলিয়ে নিও। এবার দেখো 15 দাগে রাশিবিজ্ঞানের স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দিয়েছে। তা 15 নম্বরে একটা দিয়েছে সংখ্যাগুরু মান, একটা হচ্ছে গড় মান, একটা হচ্ছে
মধ্যমা, তাতেও তোমাকে যে কোনো দুটো অঙ্ক করতে হয় 4 নম্বরের 4 নম্বরে। তার মানে শেষের দিকের অঙ্কগুলি দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্স করলাম, পরিমিতি করলাম এবং প্রত্যেকটা বড় মার্কসের অঙ্ক। তাহলে আমরা করব 15 দাগের অঙ্ক। পনেরো দাগের 1 নম্বরটা, 1 নম্বর সংখ্যাগুরু মান। শ্রেণীর সীমানা দিয়েছে, ভালো করে খেয়াল করো, শ্রেণীর সীমানাটা দিয়েছে 50 থেকে 59, আবার 60 থেকে 69। তাহলে শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা দুটোই বার করতে হবে। তারপরে পরিসংখ্যাটা আমাকে লিখে সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে হবে। তাহলে পরিসংখ্যাতে তাহলে এখানে কি দিয়েছে, শ্রেণী সীমা। তাহলে আমরা ছকটাকে করে নিই, শ্রেণী সীমা, তারপরে শ্রেণী সীমানা, তারপরে হচ্ছে পরিসংখ্যা। এই দিয়েছে আমাকে পরিসংখ্যা। ওকে, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমা কি দিয়েছে, 50 থেকে 59। তাহলে কি হবে, 49.5 থেকে 59.5। এটা কত দিয়েছে পরিসংখ্যা, 5। আবার 60 থেকে 59, তাহলে 59.5 থেকে 69.5 দিয়েছে কত, 20। আবার 70 থেকে 79, তাহলে 69.5 থেকে 79.5। পরিসংখ্যা কত দিয়েছে, 40। আবার 80 থেকে 89, 79.5 থেকে 89.5। পরিসংখ্যা দিয়েছে 50। আবার এখানে হচ্ছে 90 থেকে 99, তাহলে 89.5 থেকে 99.5, এটা হচ্ছে কত, 30। আবার এখানে দিয়েছে 100 থেকে 109, তাহলে 99.5 থেকে 109.5 দিয়েছে কত, 6। ঠিক আছে, এই তাহলে ছকটা আমরা করে নিলাম। এবার আমাদের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু কোনটা দেখতে পাচ্ছি, 50। তাহলে সুতরাং সর্বাধিক পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 50। সুতরাং সংখ্যা গুরু সম্বলিত শ্রেণীটি হলো, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো কত, 79.5 থেকে 89.5, এই তো, এটা হলো। তাহলে সংখ্যাগুরু ফর্মুলাটা কি, আমরা কি জানি, সংখ্যাগুরু মান, এটা দিয়েছে সংখ্যাগুরু মান। আমরা কি জানি, L প্লাস, তাই তো, F1 মাইনাস
f0, f1 minus f0 2 f1 minus f0 minus f2 into h। ওকে, তাহলে এখানে এলটা কত? এল হচ্ছে এটা, যেটা সংখ্যাগুরু সম্মিলিত নিম্ন শ্রেণীটা। তাহলে এল হচ্ছে কত? 79.5। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার শ্রেণী। তাহলে f1 কত? 50। তাহলে f0 কত? ঠিক তার আগেরটা 40। তাহলে f2 কত? ঠিক তার পরেরটা 30। আর h কত? 10। তাই তো, 10 ঘর। তাহলে এল, এইচ এগুলি প্রত্যেকটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো ওখানে আমরা মান বসিয়ে অঙ্কটা করব। এখানটা দেখো এল ইকুয়াল টু 79.5 প্লাস f1 কত দিয়েছে? 50 পেয়েছে। 50 মাইনাস f0 হচ্ছে 40। আর 2 ইন্টু f1 কত? 50 আর f0 কত? 40, f2 কত? 30 ইন্টু 10। এই হচ্ছে 10 ঘর করে আছে। এবার দেখো 79.5 প্লাস এখানে হচ্ছে 10, এখানে 100 বিয়োগ 70 ইন্টু 10। 140 আর 30 70। তাহলে 79.5 প্লাস 10/30 ইন্টু 10। তাহলে 0 0 ক্যান্সেল। তাহলে 79.5। এবার 10কে 3 দিয়ে যদি ডিভাইড করো, 3 3 3 9, আবার 3 3 9, আবার 3 আসবে। তাহলে কত? 3.33 লিখব। তাহলে 3 8 12 2 82.83 প্রায়। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমাদের বইতে একটু ভুল দেওয়া আছে, 83.33 দিয়েছে। ঠিক আছে, 83 না, 82.83 উত্তর আসবে। তারপরে দেখো 2 নম্বরটা একটা গড়ের অঙ্ক দিয়েছে। এই গড়ের অঙ্কটা যখন দিয়েছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক, বই থেকে আছে। 341 পয়সে 26.1, কোষে দেখি 26.1-এর 10 নম্বর অঙ্ক। অঙ্কটাতে একটু প্রিন্টিং ভুল আছে। তাহলে শ্রেণী সীমানা 0 থেকে 10 15 আছে, 10 থেকে 20 এই যে পার্টটা আছে এখানে 12 দিয়েছে, কিন্তু এটা 20 হবে। তোমরা বই থেকে দেখে মিলিয়ে নিও। তা বইতে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমি অঙ্কটা করছি। মানে তোমাদের পাঠ্য বইতে যেটা দেওয়া আছে সেখানে 20 ধরেই অঙ্কটা করতে হবে। দু নাম্বার। প্রথমে আসছে শ্রেণী সীমা। শ্রেণী সীমা, তারপরে আসছে কি? শ্রেণী সীমা, তারপরে আসছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক, তারপরে আসছে পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা আমরা কি ধরি? f। শ্রেণী মধ্যক ধরবো x।
এবার এখানে কি আসবে, এফ এক্স। ঠিক আছে, এই হচ্ছে ছকটা তৈরি করব ফার্স্ট। তাহলে শ্রেণীমধ্যকে প্রথমে কি আছে, শ্রেণীমধ্যকে 0 থেকে 10, 0 থেকে 10, তো এটা মধ্য কত হবে 5, এটা পরিসংখ্যা কত দেওয়া আছে 15, পরে গুণ করছি। এবার 10 থেকে 20, এইটা বলছি 20 হবে, সরি এটা 15, এই পরিসংখ্যাটা এটা ভুল দেওয়া আছে একটু, এটা 20 হবে। এবার 20 থেকে 30, এটা দেওয়া আছে মধ্যক হচ্ছে 25, আর এটা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে 35। তারপরে 30 থেকে 40, এটা মধ্যক হবে 35, এটা আছে পি দেওয়া। এবার 40 থেকে 50, এটা মধ্যক হবে 45, আর এখানে দেওয়া আছে 10। ঠিক আছে, তাহলে 5 দিয়ে গুণ করলে 75, এটা হবে 30, এটা 35কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 5 25, হাতে 2, 12, 3 5 15, 5 হাতে 1, 6 7, 5 7 8, 875, আর এখানে আসছে 35 পি, 45কে 10 দিয়ে গুণ করলে 450। তাহলে এই পেলাম আমরা ছকটা, পুরো ছকটা এই পেলাম। তো এইবার আমাকে কি দিয়েছে, দেখো ওখানে গড়টার বলে দিয়েছে, গড় কত দিয়েছে আমাকে বলেছে, গড় হচ্ছে 24 গড়। তাহলে গড়ের ফর্মুলাটা কি জানি আমরা, এখানে দেখো সিগমা এফ ইজিক্যাল টু কত আসছে, 80 প্লাস পি, 80 প্লাস পি, 5 5 10 শূন্য, হাতে 1, হাতে 1 2 2 4 4, হাতে 7 রেখে 8, তার সঙ্গে প্লাস পি, আর এটা এফ এক্স কত আসছে, 5 5 10 শূন্য, হাতে 1 6, আর সাথে 13, আর সাথে 20 শূন্য, হাতে 2 6, আছে 14, আর 3 17, তার সঙ্গে 35 পি। তাহলে গড়ের নিয়ম কি জানি, এফ এক্স এফ ইজিক্যাল টু কত দিয়েছে আমাকে, 24 দিয়েছে। তাহলে এটার মান কত, 1700, 35 পি বাই 80 প্লাস পি ইকুয়াল টু 24। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে 1700 35 পি ইকুয়াল টু 4টা 32, 2 হাতে 3, 4টা 32, 2 হাতে 3, 16 আর 3 19 প্লাস 24 পি, তাহলে 35 পি মাইনাস 24 পি, 20 বিয়োগ 1700, তাহলে এখানে আসছে কত, 11 পি 0 2 2, সুতরাং পি ইজিক্যাল টু কত, 220 বাই 11 সমান সমান 20। তাহলে পি এর মান কত বেরোলো, 20। ওকে, এবার করব আমরা লাস্ট অঙ্ক, মধ্যমার অঙ্কটা করব। মধ্যমার 3-এর দাগের মধ্যমার অঙ্কটা করব। তা মধ্যমাতে কি দিয়েছে, এটা মুছে দিই। তা মধ্যমার অঙ্কটাতে মধ্যমা নির্ণয়, 3 নাম্বার।
শ্রেণী সীমা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে এফ এটা সিএফ তাহলে প্রথমে আছে 5 থেকে 10 5 থেকে 10 পরিসংখ্যা কত দিয়েছে 5 10 থেকে 15 দিয়েছে কত 6 15 থেকে 20 15 থেকে 20 দিয়েছে কত 15 20 থেকে 25 দিয়েছে কত 10 25 থেকে 30 5 30 থেকে 35 4 35 থেকে 40 3 40 থেকে 45 2 ঠিক আছে এটা দেওয়া আছে এবার ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমে 5 5 আর 6 11 15 আর 11 কত 26 10 এ 36 5 এ 41 4 এ 45 48 50 তাহলে এটা হচ্ছে n এই আমরা n পেয়ে গেলাম নাম্বার ঠিক আছে তাহলে n = 50 সুতরাং n/2 কত হবে 25 এটা এবার 25 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় আছে কোনটাতে আছে 25 এর ঠিক বেশি 26 এইটাতে আছে 15 থেকে 20 শ্রেণীর মধ্যে আছে তাই তো 15 থেকে 20 শ্রেণীর মধ্যে আছে ক্লিয়ার হয়েছে দেখো 25 আছে কোথায় 11 এটা 26 তার মানে এর মধ্যে আছে 15 থেকে 20 মধ্যে এটা তাহলে নিম্ন শ্রেণীটা তাহলে সুতরাং মধ্যমা শ্রেণীটি হলো 15 থেকে 20 ওকে এবার মধ্যমার ফর্মুলা কি নির্ণয় মধ্যমা এই ফর্মুলাটা কি L প্লাস n/2 মাইনাস CF বাই H সরি ইন্টু H বাই F হবে এখানে তাহলে এখানে L কত L হচ্ছে 15 n/2 25 আচ্ছা F আর CF কত F আর CFটা কোনটা দেখো F কোনটা যেটা আমার শ্রেণীর এটা হচ্ছে F হবে ঠিক CFটা কত হবে ক্রমযৌগিক পরিসংখ্যা যেখানে F পাবো ঠিক তার আগের এটা হবে CF আর H কত 5 থেকে 10 স্তম্ভ 5 তাহলে Lটা কত 15 নিম্ন শ্রেণীর প্লাস n/2 কত 25 CF কত পেলাম 11 F কত পেলাম 15 আর H কত 5 ওকে তাহলে 15 প্লাস 14 15 ইন্টু 5 তা 5 দিয়ে কাটলে কত 3 তাহলে 15 14কে 3 দিয়ে ডিভাইড করো 3 4 12 2 20
3 6 18, আবার করি, আবার 3 6 18, আবার করি, আবার 3 6 18, তাহলে 4.67 লিখব। যেহেতু দু ঘর করতে হবে, দু ঘর করে ছেড়ে দিতে হবে, তা দু ঘরে যেহেতু 6 আসছে, আগের সংখ্যার সঙ্গে 1 যোগ, তাতে কত হলো? 19.67 প্রায়, এই কথাটা লিখবে। 19.67 প্রায়। তাহলে এইটা ছিল তোমাদের এই যে কেশবপুর হাই স্কুলের যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারে সলভ। থ্যাংক ইউ স্টুডেন্টস। তোমাদের যদি একটু ভিডিওটা দেখে একটু উপকার হয়, তাহলে আমাকে মেসেজ করে, আমাকে লাইক করে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।